বহুদলীয় গণতন্ত্রের জন্য নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড ও ভারসাম্য রক্ষিত হওয়ার প্রয়োজন ছিল তা হচ্ছে না। স্থানীয় নির্বাচনেও হানাহানি, মারামারি, কেন্দ্র দখল, ইভিএম ভাঙচুর ইত্যাদি মিলে এখন একটা অনিয়মের মডেল তৈরি হয়েছে। নির্বাচন কমিশনের স্বার্থে তিনি কাজ করেন না, যে তার ব্যক্তির স্বার্থে এবং কোনো একটা উদ্দেশ্য সাধন করার জন্য এই নির্বাচন কমিশনকে অপদস্থ করার জন্য যতটুকু যা দরকার, যখন যতটুকু প্রয়োজন ততটুকু করেছেন, এবং তিনি বই লাগবেন তার জন্য এটা তথ্যপত্র সংগ্রহ করেন। তারপরে আবার আমাদের কর্মকর্তারা যখন যান তখন বলে, দেখেছো গতকালকে আমরা যে বলেছি কতগুলো পত্রিকা আমার নাম এসেছে। দর্শক শুনছিলেন প্রধান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আর প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার বক্তব্য। আজ ভোটার দিবসের অনুষ্ঠানে উদ্বোধনীতে তারা এরকম মুখোমুখি বক্তব্য দিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। আগেও অতি সম্প্রতি নির্বাচন কিংবা জাতীয় নির্বাচনের ব্যবস্থাপনা নিয়ে নানা সময়ে আসলে প্রশ্ন তুলেছেন এবং নোট অফ ডিসেন্ট দেওয়ার যে তার ঘটনা সেগুলো একদম নতুন না, কিন্তু আজকে হঠাৎ করেই প্রধান নির্বাচন কমিশনারকে আমরা গণমাধ্যমে কখনোই আসলে এরকম বক্তব্যের পাল্টা বক্তব্য দিতে দেখিনি, কিন্তু আজকে কিন্তু আমরা একটা পাল্টা বক্তব্য দেখেছি। কেন এই বক্তব্যের মানে কি থাকতে পারে, সেই বিশ্লেষণের জন্য আমাদের সাথে নিউজ গ্যালারিতে যুক্ত হচ্ছেন ভার্চুয়ালি সাবেক নির্বাচন কমিশনার মোহাম্মদ শাহনওয়াজ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। স্যার, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। স্যার, এই যে দুজন নির্বাচনী কর্মকর্তার, জ্যেষ্ঠ এবং সিনিয়র এবং দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তার এরকম বক্তব্য, পাল্টাপাল্টি বক্তব্য কিভাবে দেখেন স্যার? আসলে নির্বাচন কমিশন আর 4 জন এবং সিসি 5 জন নিয়ে নির্বাচন কমিশন, তাদের মধ্যে মত ভিন্নতা থাকতেই পারে, কিন্তু এইভাবে বাইরে এসে জনসাধারণের শুনছে, লোকজন শুনছে এবং সাংবাদিকদের সামনে এইভাবে পাল্টাপাল্টি বিরোধী বক্তব্য দেওয়াটা একটা অস্বাভাবিক। কারণ মতের ভিন্নতা থাকলে তারা নিজেরা বসে আমাদের সময় অথবা আমাদের পূর্ববর্তী যা করেছে নিজেরা মিটিয়ে নিয়েছে অথবা নিজেদের বক্তব্য দাঁড় করিয়ে যারটা ভালো হয়েছে, যেটা গ্রহণযোগ্য সেটাই করেছেন। তো এরা যা করছেন সেটা আসলে এমনি তো নির্বাচন কমিশন সম্পর্কে বিভিন্ন কারণে সাধারণ মানুষের অনাস্থার একটা ভাব চলে এসেছে। সেই ক্ষেত্রে ওনারা আরো বুঝিয়ে দিলেন যে আসলে তাদের মধ্যেও কোনো মানে মিল নাই এবং যা খুশি তাই বলছেন। সবচেয়ে বড় কথা হলো যে কমিশনার মাহবুব সাহেব আগে থেকেও করে আসছেন। উনি মনে হয় যেন নির্বাচনের কমিশনার নয়, তিনি একজন পর্যবেক্ষকের ব্যাখ্যা দিচ্ছেন, ঠিক সেইভাবে কথা বলছেন। ওনার উচিত ছিল নির্বাচন কমিশনার হিসাবে উনি তার বক্তব্য দিয়ে এগুলো এই করা উচিত না, এগুলো করতে হবে অথবা এইসব উনি নিজেও আদেশ নির্দেশ দিতে পারতেন। এই যে মতের ভিন্নতা, উল্টো দিকে সিএসি যেভাবে অ্যাকিউজ করলেন, এতে বোঝা গেল যে নিজেদের মধ্যে কিছু নাই। এই ধরনের ঘটনা ঘটা উচিত ছিল না। এটা আসলে জনগণের আস্থা আরো নষ্ট হয়ে যাবে এদের প্রতি, এবং এরা যে কাজ করছে না, এরা যে খালি মুখে অতি কথনে ব্যস্ত, সেটার একটা পায়তারা দেখা গেল এখানে। তো এইসব বিষয়গুলো তাদেরকে আরো সাবধান হওয়া উচিত ছিল, জনগণের আস্থা আনা উচিত ছিল। আজকে ছিল ভোটার দিবস, তারা এটা 3য় বছর তারাই আরম্ভ করেছে, এটা ভালো উদ্যোগ ছিল। কোথায় সেই কথা বলবেন না, নিজের দোষ ত্রুটি খুঁজে বের করছেন। তো এইসব বিষয়গুলো তাদের দেখা উচিত ছিল, যার ফলে এই একটা মানে অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি হয়েছে বলে আমার মনে হয়। স্যার, আপনি যে অস্বাস্থ্যকর পরিবেশের কথা বলছিলেন, আপনি নিজেও বলছিলেন যে ভালো নজির হইলো কিনা অন্যদের জন্য, সেই বিষয়টি মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার তিনি আগেও অনেকবারই আসলে গণমাধ্যমে এরকম বক্তব্য দিয়েছেন, যদিও আমাদের কাছে রেকর্ডেড ফুটেজ আছে যে 2টি নির্বাচন তিনি সরাসরি চট্টগ্রাম এবং বিভিন্ন জায়গায় পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি যে নির্বাচন কেন্দ্র ওই সময়টিতে পর্যবেক্ষণ করেছিলেন সেখানে তিনি বক্তব্য আসলে এরকমটি দেননি। অতি সম্প্রতি বিরোধী জোট নির্বাচন থেকে সরে আসার এক ধরনের ঘোষণা দিচ্ছে, সেটি রাজনৈতিক চাপ হতে পারে, কিন্তু এরকম দুজন জ্যেষ্ঠ কর্মকর্তার এই বক্তব্য আসলে সামগ্রিকভাবে রাজনৈতিক পরিস্থিতির যে জটিলতা সেটিকে আরো উস্কে দেওয়ার সম্ভাবনা রাখে কিনা? অতি অবশ্যই একটা ভালো সুযোগ পেয়ে গেছে অস্থিরতা তৈরি করবার জন্য, যারা অস্থিরতা তৈরি করতে চায়। তো ওনারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তারা তাদের কর্মজীবনে বহু সময় কাটিয়েছে। এইভাবে নিজেদের মধ্যে ভাগ বিতণ্ডা করে
এবং বিশেষ করে আমি মাহমুদ সাহেবের কথা বলবো, অত্যন্ত সিনিয়র মানুষ, তিনি, তার উচিত ছিল যে পরিবেশটাকে সুন্দর করা, নিজেরা ইচ্ছা করলে কথা বলে দিতে পারতেন, নিজে বলতে সাজেশন দিতে পারতেন যে এই করতে হবে, না এই করা উচিত, সেটা বলতে পারেন, না করে যেন তৃতীয় ব্যক্তি হিসাবে নির্বাচন কমিশনের ওনার কোনো লোকই ওনাকে মনে হচ্ছে না, মনে হয় যেন বাইরের একজন পর্যবেক্ষক উনি ব্যাখ্যা করছেন পরিস্থিতি। বরং দায়িত্ব ওনার উপরও আসে, উনি নির্বাচন কমিশন তো ওনাকে নিয়েও, একা তো আর নির্বাচন কমিশন নয়। সেই ক্ষেত্রে ওনাদের উচিত ছিল তাকে নিজেদের মধ্যে কথাবার্তা বলে আরো সুন্দরভাবে, অথবা নোট অফ ডিসেন্টও যদি দিতেন তাতেও কোনো অসুবিধা ছিল না। আমাদের সময়, আমাদের পরবর্তী সময়ের মধ্যে কি মতবিরোধ হয়নি, আমরা নিজে মিটিয়েছি একটা নির্দিষ্ট ইয়েতে সিদ্ধান্তে এসে সেটা জনগণকে জানিয়েছি, অথবা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। তারা যে কাজ, আর নির্বাচন সিইসি যেটা করলেন সেটাও অত্যন্ত খারাপ একটা ইনস্টেন্স হয়ে গেল। উনি যেভাবে পলিটিক্যাল লোকদের মতো বক্তব্য, কোন গোষ্ঠী, জনগোষ্ঠী অনুস্বার্থে এই ধরনের কথাবার্তা গুলো একজন নির্বাচন কর্মকর্তার পক্ষে মানায় না। উনি সিইসি, ওনার কথাবার্তা মার্জিত হবে, ওনার কথাবার্তা সুচিন্তিত হবে। তো একবারে হালকা ভাবে কথাগুলো বললেন। এটা যে কত অর্থ হবে, কত ব্যাখ্যা হবে, এবং এটার প্রেক্ষিতে যে শুধু শুধু কিছু অস্থিরতা তৈরি হবে, এটা বুঝাই যাচ্ছে। জি, আমি আপনার কাছে এই ইস্যুতে আরো একটি প্রশ্ন রাখতে চাই। অনেকেই হয়তো বা দেখছেন বা বিরোধী জোটের থাকে বিভিন্নভাবে বলা হয় যে মাহবুব তালুকদার যেহেতু মানে যেই ৫ জন কমিশনার এবং যে প্যানেল, সেই প্যানেলে তিনি হয়তো বা একা একমতের রয়েছেন, এই কারণে তিনি কথা বলতে পারেন না, এই কারণেই তিনি গণমাধ্যমে এসে এরকম কথা বলেন, সে কারণে তিনি নোট অফ ডিসেন্ট দিয়েছেন, হয়তো বা তিনি কোনো ইম্প্যাক্ট পাননি, এই কারণে তিনি এসে এরকম একটি ভোটার দিবসের মতো বড় প্রোগ্রামে তিনিও এরকম বক্তব্য দিলেন, প্রধান নির্বাচন কমিশনার সেখানে এরকম বক্তব্য দিলেন। বিষয়টি কি এরকমও হতে পারে? হয়তো হতে পারে, কিন্তু আমার যেটা মনে হচ্ছে উনি প্রথম থেকে কেমন যেন একটু আলাদা আলাদা ভাব, নিজেকে নিজেকে আলাদা করে নিয়েছিলেন। এবং এটা তাহলে তো উনি নির্বাচন কমিশনার থাকা উচিত ছিল না, কিন্তু উনি সবই যদি এই ধরনের বক্তব্য, নির্বাচন কমিশনের এগেনস্টে বক্তৃতা দেন, নির্বাচন কমিশনের পদ্ধতি সম্পর্কে বিরুদ্ধে বক্তৃতা দেন, অথচ কোনো সাজেশন নাই, কোথাও কিভাবে কাজ করতে হবে সেভাবে নাই, অথবা সেই কোনো চিঠিও দিতে পারতেন যদি একা কথা না শুনতো। সেই ক্ষেত্রে তিনি সাংবাদিক দিকে নিজেকে শো করার তো কোনো অর্থ আমি দেখি না। এটা যেন কোনো অনেকটা যেন পরিস্থিতিকে আরো খারাপ দিকে নিয়ে যায়। কারণ এমনি নির্বাচন কমিশনের যখন এই একটা অপ্রাসঙ্গিক না কথাটা যদি আমি বলতেন, এই নির্বাচন কমিশন যখন প্রথম আসে, একজন কমিশনার বলেই হলো আগের কমিশনারের মতো নির্বাচন হবে না, সাংবাদিকদের কাছে কথা বলবো। অর্থাৎ প্রথম থেকেই যেন গুতাগুতি করার একটা অভ্যাস তৈরি হয়েছে, এটা এখন নিজেদের মধ্যে আরম্ভ হয়ে গেছে। এটা দুঃখজনক, এবং এটা লাভের চেয়ে ক্ষতি হবে, কোনো লাভ আনবে না কোনো নির্বাচন কমিশনে। এটার দ্বারা কোনো কমিশন উপকৃত হবে না, অফিসাররা সঠিকভাবে কাজ করা কঠিন হয়ে যাবে, এক একজন এক এক কথা বলছে। আর নির্বাচন সিইসি সুচিন্তিত কথাবার্তা অত্যন্ত বলা উচিত। আগে নির্বাচন কমিশনার যারা ছিলেন, বিশেষ করে সিইসি যারা ছিলেন, তাদের কথাবার্তা কাজ কতটুকু করলেন সেটা ব্যাখ্যার দায়িত্ব সবার, অথবা যারা করবে তাদের, কিন্তু কথাবার্তা সুচিন্তিত ছিল, মার্জিত ছিল। এখন এগুলো যেন একটা মারামারি লাগালাগি এরকম একটা ভাব চলে এসছে। এটা সবচেয়ে একটা বড়, সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনের জন্য এটা আসলে একটা ক্ষতিকারক। জি স্যার, আমি আপনাকে শেষ প্রশ্ন করতে চাই। আজকে জাতীয় ভোটার দিবসের যে উদ্বোধনী অনুষ্ঠান হলো, স্বাভাবিকভাবেই ভোটারদের অনেক চাওয়া পাওয়া নিয়ে কথা হয়েছে এই আলোচনার বাইরেও, এবং আমি কোড অ্যান্ড আনকোড বলছি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার বলেছেন আগামী 10 থেকে 15 বছর পর উন্নত দেশগুলোর মতো এদেশে আলাদা করে ভোটার তালিকা করা হবে না, জন্ম নিবন্ধনের ডাটা বেজ অনুযায়ী 18 বছর পূর্ণ হলেই আসলে ভোটারটা দেওয়া যাবে। এই সময়ে আমরা আপনাকেও গণমাধ্যমে কথা বলতে দেখেছি স্যার, প্রতিবাদ করতে দেখেছি যে দ্বৈত ভোটারের ইস্যুটিতে। আসলে এই যে 18 বছর পূর্ণ হলে অটোমেটিকই আসলে একজন ভোটার হয়ে যাবেন, যে এই স্বপ্নটার কথা নির্বাচন কমিশন বলছে, সেটা থেকে আসলে বাংলাদেশ কতটা দূরে? কারণ আমরা তো দ্বৈত ভোটারের সংখ্যাও দেখছি। অটোমেটিক হবে না, তাদের ডাটাগুলো নিতে হবে, তার যে ডাটা দরকার একটা ভোটার, ওগুলো নিতে হবে, ওগুলো তারা প্রিজার্ভ করবে। যখন 18 বছর হয়ে যাবে তখন তাদেরকে ভোটার হিসেবে ট্রিট করবে, এবং তাদের আইডি কার্ড, ন্যাশনাল আইডি কার্ডও দিয়ে দিবে। এটা হলো মূল কথা। ওভাবে হবে, তারা অন্যভাবে যেভাবে বলো, এই কথাটা এটাই। জি, আর দ্বৈত ভোটারের প্রসঙ্গটি স্যার, আমরা দ্বৈত ভোটারের বেশ কিছু নজির পেয়েছি, সেটি তো নির্বাচন কমিশনের ইস্যুর পুরোপুরি বর্তায়। আমি এটাই শেষ করছি। দ্বৈত ভোটটা কিছু তো মানে খারাপ
যে কর্মকর্তা আছে এটা তাদের দ্বারা হয়েছে, এটা চিটাগাঙ্গে দেখা গেছে। দ্বৈত ভোটার এখন যে মেশিন এসেছে এর ফলে দ্বৈত ভোটার হওয়ার কোনো সুযোগ নেই, কারণ যখনই ভোটার এগুলো স্ক্রুটিনি করে হাতে আঙ্গুল ছাপ ইত্যাদি পরীক্ষা করে দ্বৈত ভোটার হলে ধরা পড়বে। আগে যদি অসৎ কর্মচারী থাকে তারা গোপনে করলে করতে পারে, আপাত দৃষ্টিতে করা সম্ভব নয়। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ আমাদেরকে আপনাকে। সময় দেওয়ার জন্য। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আগামী 26শে মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঢাকায় সফর করার কথা রয়েছে। ওই দিনই চালু হচ্ছে ঢাকা জলপাইগুড়ি আন্তঃদেশীয় ট্রেন যোগাযোগ। দুদেশের প্রধানমন্ত্রী এই ট্রেন চলাচল উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এর আগে অর্ধ শতাব্দী বন্ধ থাকা পর 17 ডিসেম্বর আবারও চালু করা হয় বাংলাদেশ চিলাহাটি থেকে ভারতের হলদিবাড়ি রুটের ট্রেন চলাচল। নিউজ গ্যালারির পর্যায়ে যুক্ত হব কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের একজন নেতা, তার থেকে বড় পরিচয় সিনিয়র সাংবাদিক মাসুদ করিম আমাদের সাথে যুক্ত হবেন ভার্চুয়ালি। মাসুদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। মাসুদ ভাই, স্বাভাবিকভাবেই মানুষের আসলে উৎসাহ অনেক রয়েছে। বাংলাদেশ ভারতের দুদেশের প্রচুর পরিমাণ ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম আছে, এমনি ট্যুরিজমও আছে। জলপাইগুড়ির সাথে এই 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 রুটটার ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন। এটার ব্যাপারে আমি বলবো যে বাংলাদেশের সঙ্গে ভারতের রেলপথে যোগাযোগের এটা যাত্রীবাহী যোগাযোগের এটা তৃতীয় রোড। আমরা জানেন যে ঢাকা এবং কলকাতার মধ্যে ট্রেন, যাত্রীবাহী ট্রেনের চলাচল আছে এবং খুলনা এবং কলকাতার মধ্যেও যাত্রীবাহী ট্রেনের চলাচল আছে। এখন শুরু হতে যাচ্ছে ঢাকা এবং নিউ জলপাইগুড়ির মধ্যে এই নতুন যাত্রীবাহী ট্রেন চলাচল। আর আপনি একটু আগে যেটা বললেন যে চিলাহাটি এবং হলদিবাড়ির মধ্যে যে ট্রেনটা, সেটা কিন্তু এখন পর্যন্ত মালবাহী ট্রেন। এছাড়াও কিছু কিছু রুটে আমরা ডিজেল আমদানি করার জন্য ট্রেন চলাচল ভারতের মধ্যে আছে। নিউ জলপাইগুড়ি এটা বেশিরভাগ আমার মানে এটা হবে হলো ট্যুরিজমের জন্য, যারা শিলং যেতে চান, জলপাইগুড়ি যান, যারা বেড়ানোর জন্য, তাদের জন্য এই ট্রেন সার্ভিসটা খুব ভালো হবে। আগামী 26শে মার্চ নরেন্দ্র মোদী আসার সময় দুই দেশের প্রধানমন্ত্রী এই সড়ক এই রেলপথের এই যোগাযোগটা উদ্বোধন করবেন ঠিকই, কিন্তু উদ্বোধনের পরপরই এটা চালু হচ্ছে না। চালু হতে একটু সময় নেবে এই কারণে, যেহেতু এটা কোভিড সিচুয়েশন, সে কারণে পুরা মাত্রায় ভিসা এখনো চালু হয় নাই। জরুরি ভিসা যেটা চালু আছে সেটা আমরা সবাই জানি, কিন্তু পুরা মাত্রায় যদি কোভিড সিচুয়েশনটা ডেভেলপ করে তখন পুরোপুরি নিউ জলপাইগুড়ি এবং ঢাকার মধ্যেও ট্রেনটা চালু হবে। জি বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে ধরনের যোগাযোগ ব্যবস্থা, কানেক্টিভিটি, সেটার ক্ষেত্রে এটা একটা নতুন মাত্রা যোগ। জি মাসুদ ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি, এখনো আসলে এটা আসলে সপ্তাহে কতদিন চলবে, ভাড়া কি হবে, ইমিগ্রেশনের ব্যবস্থা কি হবে, এগুলো অনেকগুলো মানে দুই দেশে যখন সংযোগের হয় এই জিনিসগুলো এখনো সেভাবে সেট হয় নাই। কোভিড পরিস্থিতির কথা আপনি বলছিলেন যে সেটা আসলে ঠিক না হলে পুরো বিশ্বেরই পর্যটন ব্যবস্থা একরকম থমকে আছে। যদি কোভিড সিচুয়েশন বাদ দেই, সেই হিসাবটা করলে আসলে কতদিনের মধ্যে এই বাকি ইস্যুগুলো, ইমিগ্রেশন, ভাড়া, সপ্তাহে কয়দিন চলবে, বা কোভিড সিচুয়েশনটা রেখেও আপনি কতদিনের মধ্যে আশা করতে পারেন যে এই রুটে আসলে সত্যি সত্যি চলাচল শুরু হবে? এটা খুব বেশি সমস্যা হবে না এই কারণে যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে এই ট্রেন চলাচলটা মানে এটাই প্রথম ট্রেন না। আমি আপনাকে বললাম যে এটা একটা তৃতীয় যাত্রীবাহী ট্রেন। সুতরাং আগের গুলি ইন লাইন উইথ এই আগের গুলি যেভাবে চলেছে, বিশেষ করে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল ঢাকা এবং কলকাতা যখন চালু হয়, তখন ওই যে ট্রেনের ভেতরে ইমিগ্রেশন করা যায় কিনা, টাইমিং নষ্ট হয় কিনা, এই ধরনের নানা রকম ইস্যু এসেছিল এবং সেই ইস্যুগুলি যখন নিষ্পত্তি হয়েছে, পরবর্তীতে খুলনা কলকাতা চালু করতে খুব বেশি এটা ব্যাক পেতে হয় না। এটাও খুব বেশি ব্যাক পেতে হবে না, যখন এটা যে মুহূর্তে ওনারা রেগুলার চালানোর জন্য, কারণ এটা তো উদ্বোধন করা হবে শুধুমাত্র, যখন পূর্ণ মাত্রায় ভিসা চালু হবে তখন চালু হয়ে যাবে। তো জি ওখানে ভাড়া নির্ধারণ করা যদি আপনি লেন্থের হিসেবে ধরেন, তাহলে যে দুইটা ট্রেন চালু আছে হয়তো সেটার সঙ্গে প্রপোর্শন মিল রেখেই করা হবে, এবং এটার ভিসা, ইমিগ্রেশন এবং অন্যান্য যে সমস্যাগুলি, এগুলি কিভাবে সমাধান করা হবে এটা হয়তো আগেরগুলি আগে থেকেই। দেখে আমাদের যথেষ্ট এক্সপিরিয়েন্স আছে। জি সুতরাং এটা খুব বেশি সমস্যা না। সমস্যাটা হলো যে এখনকার যে সিচুয়েশনটা, সেটাকে
উত্তরণের পথে কতটা অগ্রগতি অর্জন করে আগামী কিছুদিনের মধ্যে। এই মুহূর্তে আপনি জানেন যে ভারত এবং বাংলাদেশের মধ্যে এই মানে মালবাহী ট্রেন বা এই যে মানে পণ্য পরিবহনে এখনো স্বাভাবিক অবস্থায় আছে। সেটা যদি ভারতের দিক থেকে কোনো কিছু মানে রপ্তানি বন্ধ না করা হয়, যেগুলি চালু আছে সেগুলি কিন্তু আমদানি রপ্তানি বাণিজ্যে কোনো ব্যাঘাত নাই, কিন্তু যাত্রীবাহী মানুষ চলাচলের ক্ষেত্রে এটা বন্ধ আছে এবং এটা পরিস্থিতি বিবেচনায় সেটা চালু হবে। মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের সাথে যুক্ত ছিলেন। মাসুদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আপনাকেও। সবাই ভালো থাকবেন। জি, দর্শকের পর্যায়ে নিউজ গ্যালারিতে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ ঢাকা জলপাইগুড়ির যে নতুন রুটের কথা আমরা বলছিলাম, সেই রুটটি নিয়ে আমরা আসলে একটু আলাপ শুনে নিলাম। নিউজ গ্যালারির এই পর্যায়ে আসলে আমাদের আয়োজনটা কেমন হয় সেটি তো দর্শকরা ইতিমধ্যে জেনে গেছেন। তারপর একটু সারপ্রাইজ রাখি। আজকে আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন। আমার মনে হয় না খুব বেশি পরিচয় দেওয়ার দরকার হবে। সিলং সুপার সিঙ্গারের একজন আছেন আমাদের সাথে, অদিতি আরশি। আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ গ্যালারিতে। এবং আমাদের সাথে গিটারে আছেন আজকে মিলন আহমেদ ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপু, আপনাকে যারা চিনে, মানে এখন যারা দেখতেছে অধিকাংশ আপনাকে চিনে আমার ধারণা। তো সবাই তো আপনার সম্পর্কে অনেক কিছু জানতে চায়, আমার কাছেও কিছু প্রশ্ন আছে, কিন্তু তার আগে সুবর্ণ জয়ন্তীর মাস মার্চ মাস, একটা গান শুনে তারপর শুরু করি। অবশ্যই আমি আসার আগে মনে মনে ভেবেও রেখেছিলাম যে আমি প্রথমে একটি দেশাত্মবোধক গান করব, যেহেতু আমাদের স্বাধীনতা দিবসের মাস। তো ঠিক আছে, করছি। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ এখানে সূর্য ওঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না,
আপু আপনার কাছে একটা প্রশ্ন করি, যেহেতু শুরুতেই দেশের গান হলো, আমরা ফেব্রুয়ারি মাসে, ডিসেম্বর মাসে, মার্চ মাসে দেশাত্মবোধক গানের প্রতি আমাদের সমস্ত অনুষ্ঠানে একটা আলাদা আয়োজন থাকে, বিভিন্ন শো করেন, বিভিন্ন অডিয়েন্সের সাথে বাজানো হয়। আর সময়টা কি এরকম দেশের গান আমরা কেন গাই না বা কেন অডিয়েন্সরা শুনতে চায় না বলে মনে হয়? না, আসলে ব্যাপারটা ওরকম না। ফেব্রুয়ারি, মার্চ, ডিসেম্বর এই মাসগুলি ছাড়াও আমরা যদি কোনো রাজনৈতিক প্রোগ্রামে যাই বা এরকম কোনো অনুষ্ঠানে যাই, যেমন কলেজ ভার্সিটির অনুষ্ঠান, সেখানে কিন্তু আমি পার্সোনালি চেষ্টা করি একটা দেশের গান দিয়ে শুরু করতে। আচ্ছা, দেশের গান দিয়ে শুরু করলাম। আপনার শুরুর একটু গল্প শুনতে। আপনি কুমিল্লার মেয়ে। জি। কুমিল্লা থেকে এই যে সিলন সুপার সিঙ্গার তকমা, এই জার্নিটা সে একটু জানতে না, চাই। আসলে কুমিল্লা থেকে না, আমি ছোটবেলা থেকেই ঢাকায়। সিলন সুপার সিঙ্গারে আমাদের এটা গত বছরে হয়েছে, 2019-এ। তো ছোটবেলা থেকে ঢাকায় বড় হয়েছি, আর এভাবেই মানে যখন কম্পিটিশনটা হলো তখন পার্টিসিপেট করলাম। তারপরে এই তো জার্নি, এর লং আগে একটা তো জার্নি। নিশ্চয়ই ছোট বড় অনেক কম্পিটিশনে পার্টিসিপেট করা হয়েছে? না, নাকি আমি এর আগে হঠাৎ করেই কোনো কম্পিটিশনে একবারই? পার্টিসিপেট করিনি। আসলে আমার কাছে বিষয়গুলি অনেক কঠিন মনে হতো, আচ্ছা। সেই জন্য হয়তো বা সেই সাহসটা করিনি। আচ্ছা। আপনাদের পরে তো আর প্রোগ্রামই হলো না, 19-এর পরে কি প্রোগ্রাম এবার হয়েছে? এবার তো মনে হয় করোনার কারণে মানে না, আমরা আল্লাহর রহমতে গত মাস থেকেই টুকটাক প্রোগ্রাম করা হচ্ছে, শো করা হচ্ছে। টেলিভিশনে তো করা হচ্ছে প্রায় 2-2.5 মাস যাবত। যখন একটু হলো, স্বাভাবিক হলো, জানুয়ারির দিকে একটু সবকিছু, আমরাও জানুয়ারি থেকে আসলে জি, অবশ্যই। সেটা সবাইকে পাচ্ছি। এবার কি গান শুনবো? এবার আমি সিলন সুপার সিঙ্গারে আরেকটি গান করেছিলাম, এটা হচ্ছে শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের। এই গানটাতে আমি খুব ভালোবাসা পেয়েছি দর্শকের। তো অনেকে আমাকে কমেন্ট করেছে যে সামিনা চৌধুরীর ফ্লেভারটা পাচ্ছি। তো সামিনা চৌধুরী, এটা আমার জন্য অনেক বড় একটা প্লেজার। তো অনেক ভালোবাসা পেয়েছি এই গানটাতে। এই গানটা করছি, গানটি হচ্ছে কোনো এক সুন্দরী রাতে। আচ্ছা। কোনো এক সুন্দরী রাতে রঙিন খামে লেখা তোমার চিঠির মতো চাঁদ জোছনায় সাজিয়েছিল আমার প্রহর। আমি নির্ঘুম সে রাত করেছিলাম কোনো এক সুন্দরী রাতে রঙিন খামে লেখা তোমার চিঠির মতো চাঁদ জোছনায় সাজিয়েছিল আমার প্রহর। আমি নির্ঘুম সে রাত করেছিলাম জোনাকিরা দূর বনে আলো ধারেতে বিষণ্ণ আলো জেলে জেগেছিল সাথে। জোনাকিরা দূর বনে আলো ধারেতে বিষণ্ণ আলো জেলে জেগেছিল সাথে। তুমি ছিলে না, সেই দুঃখ যেন দিয়ে গেছে অজানা দূরের খবর। নির্ঘুম সে রাত করেছিলাম কোনো এক সুন্দরী রাতে রঙিন খামে লেখা তোমার চিঠির মতো চাঁদ জোছনায় সাজিয়েছিল আমার প্রহর। আমি নির্ঘুম
করেছিলাম বাহ, অসাধারণ, মানে খুব যত্ন করে, মানে গানটা শুনে আমার কাছে মনে হলো খুব যত্ন করে গাওয়া হচ্ছে। আসলে যে গানগুলির প্রতি বেশি ভালোবাসা থাকে ওই গানগুলি আসলে বেশি যত্ন করে গায় সবাই। বলছিলেন দর্শকের একটা ভালোবাসা পেয়েছেন, এই গানটা আপনাকে জি। অনেক বেশি পুরো কম্পিটিশনটায় শক্তি দিয়েছে। এখন তো শো একটু তো রিল্যাক্স হয়েছে, এখন তো শো হচ্ছে অল্প অল্প করে। হ্যাঁ, আল্লাহর রহমতে তো হচ্ছে। যখন আপনাকে মানুষ অ্যাকসেপ্ট করে গানের, মানে গানে শুনে ভালোবাসে, এই এই অভিজ্ঞতাটা আমরা একটু জানতে চাই আপনার। আসলে অভিজ্ঞতাটা আসলে প্রকাশ করার মতো না। কেউ কি বিরক্ত হয়, মানে যেটা প্রকাশ করার মধ্যে, ধরেন কেউ যে গান শুনে তার কাছে মনে হলো যে না, অদিতির গানটা ভালো লাগলো না আমার, এরকম কি এক্সপিরিয়েন্স হয়েছে? আসলে অনেকের কাছে মাইকেল জ্যাকসনের গানও ভালো লাগে না, তাই বলে কি তার জায়গা নষ্ট হয়ে না না, যাবে? আমি ওইটা বলতেছিলাম। ধরেন রিসেন্টলি বেশ কিছু পাশের দেশ ভারতে বেশ কিছু হ্যাঁ। শিল্পীরা বলছেন যে লাইভ জি। কনসার্টে অনেক ধরনের মজার জি। এক্সপিরিয়েন্স শেয়ার জি, করতেছেন। জি। তো এরকম বলতেছেন যে অনেক সময় হয় এই যে ওই লোকের আসলে গান সবার ভালো লাগতেছে, একজন হঠাৎ করে একজনের ভালো লাগছে না। একজনের ভালো লাগতেছে না, এরকম এরকম দেখেন কিনা, মানে রিয়েল? আল্লাহর রহমতে এখনো ফেস করিনি, জানি না সামনে কখনো এরকম যেন না হয়। তাহলে অদিতি এই সেটাই। মুহূর্তে দর্শকের ভালোবাসা পাচ্ছে, এখনো দর্শকের কোনো মানে নেগেটিভ কিছু এখনো পাচ্ছে না, না পাক, ইনশাআল্লাহ। সেটাই জি। কিভাবে প্ল্যান করছেন, বা গানকে নিয়ে কিভাবে সামনের দিন ভাবেন? ভালো কিছু গান করতে চাই, মানুষের হৃদয়ে ধারণ করতে চাই সে গানগুলি। সেটা যে নিশ্চয়ই কাজ করতেছেন। জি, আমি রিসেন্ট আমার সামনে একটি গান আসছে অনুপম মিউজিক থেকে, তো ওই গানটা খুব শীঘ্রই রিলিজ হবে আশা করি। আর টুকটাক আরো গানের প্ল্যান চলছে, আরো দু একটা গানের, তো এইভাবে করতে থাকবো ইনশাল্লাহ। এখন কি গান দেখা শুনবেন? যাক। আচ্ছা, এখন আমি যে গানটি করব, গানটা করি, যে গানটা পাঠিয়েছিলাম আপনাকে, তুমি কি বলো আসবে। আমার খুব পছন্দের দুজন শিল্পী, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আচ্ছা 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 আচ্ছা। ওনাদের একটা ডুয়েট গান আমি একাই করছি আজকে, চেষ্টা করছি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভরে, আমারই মন ভাঙা ঘরে রোদেলা দিন আগুন হবে। তুমি কি নীল মেঘে ঢাকা আকাশে ঝড় তোলা ভরে, আমারই মন ভাঙা ঘরে রোদেলা দিন আগুন হবে। তুমি কি দেবে বাবুই পাখি ঠোঁটে ঠোঁটে বোনা সুখে বসতি। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। তুমি কি বলো আসবে পথ ভোলা নদীর দেশে, ঢেউে ঢেউে ভাসাবো হৃদয়, হব দুজন সাথী। বাহ, অসাধারণ। যেই জার্নিটা করে আপনি আপনার নিজের একটা আইডেন্টিটি ক্রিয়েট করলেন,
সেইটা নিয়ে কখনো ভয় হয়, মানে কখনো মনে হয় যে আপনার পুরো একটা ভালো কাজ করার একটা চাপ আছে? অবশ্যই একটা দায়িত্ব তো মাথার মধ্যে রয়ে গেছে তখন থেকে। সেইটা কি কখনো এমন করে যে প্রেসার দিচ্ছে খুব, ভালো কাজ হচ্ছে না? না না, প্রেশার দিচ্ছে না আসলে। রিয়েলিটি শো থেকে যতগুলি আর্টিস্ট বের হয়েছে, কেউ তার নিজের চেষ্টায় অনেক দূর চলে গেছে, কেউ একেবারেই ঝরে পড়ে গেছে। আসলে এটা কি বলবো, আসলে এটা হয়তো বা যার যার ব্যক্তি ইচ্ছা। কারো বড় হওয়ার ইচ্ছা, কারো হয়তো বা এটা নিয়ে কোনো ইচ্ছা থাকে না। তবে ইচ্ছাটা আমার তো সবারই থাকে, কিন্তু অধ্যাবসায়টা থাকে না আমার কাছে মনে হয়। আসলে সেটা চেষ্টাটা আমি আসলে হ্যাঁ, চেষ্টাটা আসলে চেষ্টাটা থাকে না। অনেকের হয়তো ইচ্ছাটা থাকে না, সবারই এটা- থাকে। আমি ইচ্ছাটা আমার তো মাঝে থাকে। মাঝে মনে হয় গান গাইলে ভালো হতো, কিন্তু আমি তো গান গাইতে পারি না। তো সামনে যখন কাজ করছেন, যে কাজগুলো করছেন, সেই কাজগুলোর অডিয়েন্স ফিডব্যাক কি পাওয়া হচ্ছে? মানে হ্যাঁ, আল্লাহর রহমতে সেটা তো পাওয়া হচ্ছে। সেটা কেমন আর বোধ ভালো করছেন? কাজ করলে অবশ্যই রেসপন্স পাওয়া যাবে, এটা আচ্ছা, মানে আপনি আসলে অডিয়েন্স থেকে আপনি কাজের দিকে বেশি মনোযোগ দিতে চান, মানে জি, আপনার কাজটার আমার দিকে। কাজটা যদি ভালো হয়, অডিয়েন্স আপনা আপনিই গ্রহণ করবে। আচ্ছা, আমার কাছে এটাই মনে হয়। বাংলাদেশে আসলে তো গানের দেশ, অনেক অনেক গুরু আছেন আমাদের, অনেক স্বনামধন্য লোক আছেন আমাদের মাঝখানে। তো কার সাথে কাজ করতে মন চায়, বা মনে হয় যে এই কাজটা যদি আমি করতাম বা অমুকের সাথে যদি কাজ করা যেত তাহলে মনে হয় বেটার হয়? নাম মেনশন করা খুব কঠিন ব্যাপার, একজনের নাম মেনশন করা, তারপরেও একটু জানতে চাওয়া। মানে কম্পোজার। কম্পোজার হোক, আচ্ছা। সহশিল্পী হোক, বা একটা কাজের প্ল্যাটফর্মের কথা। হ্যাঁ, সেক্ষেত্রে শওকত আলী ইমন ভাইয়া আছে, হাবিব ওয়াহিদ, আচ্ছা, এই তো আরো অনেকেই আছে অনেক আসলে। আছে। এই মুহূর্তে এই দুজনের, হ্যাঁ, এই দুজনের নামই মনে এই মুহূর্তে পড়লো। এই দুজনের নাম আসা মানে মানে ফার্স্ট চয়েস কেন, মানে কেন মনে হচ্ছে যে তাদের কাজ নিয়ে কোনো প্রশ্নই আমার নাই, কোনো আমার মানে হচ্ছে তাদের ভালো লাগার কাজ কারণটা, ঠিক আছে? নিঃসন্দেহে অনেক অনেক ভালো, অনেক, তারা কিন্তু একদম শীর্ষে আছে বাংলাদেশে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু ওই ওই মানে আপনি একটু মেলোডিতে থাকতে চান, আমার কাছে যেটা হ্যাঁ, মনে হয়। অবশ্যই। মেলোডিতে কেন, মানে আপনার মেলোডি আমার চয়েস? টোনের সাথে এটা যায়। আচ্ছা, আপনার টোনের সাথে। আচ্ছা, এখন আমরা কি গান শুনতে পারি? এখন আমরা আমায় ডেকো না গানটা একটু করতে চাই। এই গানটা আমার খুবই ফেভারিট একটা গান, যদিও এটা ছেলেদের গান, বাট আমার খুব ভালো গান আর লাগে। ছেলেদের আর মেয়েদের গান তো গানই। একটা উঠা দেন। ঠিক আছে। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না। বিভাগী মন নিয়ে জন্ম আমার, বিভাগী মন নিয়ে জন্ম আমার, চাই না বাধা আমাকে কোনো পিছু টানের মায়া। আমায় ডেকো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কোলায় ফেরে না। শেষ কি খেলা এবারের মতো, শেষ কি খেলা এবারের মতো,
পাখিরা কুলায় ফেরে না, আমায় দেখো না, ফেরানো যাবে না, ফেরারি পাখিরা কুলায় ফেরে না। আমি একটু মিলন ভাইয়ের সাথে একটু ছোট্ট করে কথা বলছি, মানে খুব দুর্দান্ত বাজাচ্ছেন। Thank you. মানে আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনি আপনার সম্পর্কে যদি আমাদেরকে একটু আলোকিত করেন। আচ্ছা, আমার পরিবারের সবাই গান করতো, আমার বাবা, আমার মা, আমার ভাই, আমার বোন, এমনকি আমার 9 বছরের ছেলে আচ্ছা 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 3-তে পড়ে, সেও এখন আচ্ছা, গিটার বাজিয়ে গান গায়। আচ্ছা 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 এটা একদম আমাদের রক্তের সাথে মিশে গেছে গিটার। তাছাড়া আমি একটা চাকরিও করি, আচ্ছা আমি বাংলাদেশ আনসার বাহিনীতে আছি, আচ্ছা 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 সরকারি একটা চাকরি করছি, এই পাশাপাশি গান করছি আর মানুষের ভালোবাসা তো পাচ্ছি। আচ্ছা এনজয়, আমি আমার কাছে মনে হচ্ছে যে খুব এনজয় করতেছিলেন পুরো বাজানো। হ্যাঁ, আমি আসলে এরকমই, যখন বাজাই তখন ডুবে যাই। আচ্ছা এটি হচ্ছে আমার একটা মানে মানে সবসময় আমি সেটাই চিন্তা করি যে আমি যখন গিটার বাজাবো তখন আমি সেটার ভিতরেই থাকবো। আচ্ছা, তাহলে একটা কঠিন প্রশ্ন করি হ্যাঁ। আপনাকে। আপনি তো অনেকের সাথে বাজান, হ্যাঁ। অদিতির সাথে বাজাইতে আপনার খারাপ লাগে, ভালো লাগে, নাকি একটু আরেকটু মডারেট করা যেতে পারে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। একটু ডাইরেক্ট জেনে নিই। আচ্ছা, অদিতির সাথে আমি প্রায় 3 বছর পর মনে হয় বাজাচ্ছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা প্রায় আচ্ছা 3 বছর Long পরে time. একটা গ্যাপে ও কালকে আমাকে ফোন দিয়েছে 3 বছর পর। আচ্ছা ফোন দিয়ে বলছি নন একটা শো আছে, দরকারই ফোন দেয় দেখছি। হ্যাঁ, আমি আসলে প্রথমে ভাবছিলাম ফোনটা কি ভুলে আসলো কিনা, আমরা কিন্তু উইদাউট প্র্যাকটিস আচ্ছা, গান আচ্ছা, করছি। ফোনটা কি ভুলে চলে আসলো কিনা, না ঠিক আছে। পরে না, ঠিকই আছে ফোনটা। পরে বললো যে মিলন ভাই আপনি এটা আমার সাথে শো করতে পারবেন কি? হ্যাঁ, অবশ্যই করবো, কেন করবো না, সই তো করার কাজ আমার। নতুনদের মধ্যে অদিতির কাজ আপনার কাছে কেমন লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। তবে ওর একটা জিনিস খুব ভালো লাগে যে ও সিলন যাওয়ার পর থেকে ওর ভয়েসটা আরো বেশি মেলো। এরকম ভয়েসটা এরকম ছিল না। আমি আজকে এসে বলতেছি তোমার তো এই যে 6 মাসের একটা প্র্যাকটিস সিলনে, এটা কিন্তু অনেক কিছু ওকে দিছে। ওর কথাবার্তা চেঞ্জ, ওর একটা টোটাল একটা নার্সারিং হয়েছে একেবারে ওই আমি 3 বছর পরে সেই অদিতিকে আমি পাচ্ছি না। আমি এসেও কিন্তু বলছি, এই যে সাউন্ড সাউন্ড চেকের সময় বলছি, অদিতি তুমি তো তোমার সাথে কেন মিল পাচ্ছি না, আমি এতটা চেঞ্জ কিভাবে? আমি একটু বলতে চাই, আমাদের সিলনে গ্রুমার স্যার ছিলেন 2 জন। একজন হচ্ছেন শেখ জসিম স্যার, সবাই চিনে ইন্ডাস্ট্রি ওনাকে। আর একজন হচ্ছে আমাদের বিখ্যাত বাপ্পা মজুমদার স্যারের ভাই বাহ। পার্থ মজুমদার, উনি আমাদেরকে টিচিং করেছেন। আচ্ছা, আচ্ছা, সো কিছু না শিখে উপায় নেই। আর পুরো পেরেছি কিনা জানি না, মানে কতটুকু শিখতে পেরেছি তা জানি না আসলে। আমার একদম শেষ প্রশ্ন, অনুষ্ঠান একদম শেষ দিকে আছি। আমরা প্রতিদিনই আসলে অনুষ্ঠানটা 8-10 অনুষ্ঠানের মতো ওভাবে ক্লোজিং করি না, আমরা গানে গানেই শেষ করবো অনুষ্ঠান। আমি আপনার কাছে শেষবারের শেষ যে কোশ্চেন, সেটা হচ্ছে যে এখন থেকে 5 বছর 10 বছর বা অদিতির ভিশনটা কি আসলে? অদিতি নিজেকে কোথায় দেখতে চায়? আমি আসলে নিজেকে অনেক বড় সেলিব্রিটি বা স্টারের জায়গায় দেখতে হবে তা না। আমার কাছে বিষয়টা মনে হয় যে আমার গানগুলি মানুষ আরো 100 বছর শুনবে। আচ্ছা, তো গান যেমন আমরা 100 বছর আগের গান এখন শুনি, হ্যাঁ, সেই গানগুলি এখনো মরেনি। তো আমরা যারা আছি, আমাদের গানগুলি পরের প্রজন্ম অনেক বছর শুনবে। কিছু ভালো কাজ যাতে রেখে যেতে পারি, এটাই আমার চাওয়া। এটাই আসলে চাওয়া আমাদের সবার। এটা সবারই আসলে ভালো চাওয়া। এরকম একটা নোবেল ইচ্ছা, এটা আসলে সবার এটা থাকে না। সৃজনশীল চাওয়া, সৃজনশীল চাওয়া একটা, এবং এরকম একটা চাওয়ার সময় একটা শোকের খবর দর্শক রীতিমতো জেনে গেছেন। আমরা আসলে অনুষ্ঠানের শুরুতেই এটি বলা উচিত ছিল, কিন্তু আমরা অনুষ্ঠানটা শেষে আসলে এটা বলতে চাইছিলাম যে আমাদের সেট থেকেও জানি আলম, গায়ক, গীতিকার, সুরকার, তিনি মারা গেছেন। আমাদের পক্ষ থেকেও তার পরিবারের প্রতি সমবেদনা, এবং একই সাথে তার যে ক্ষতি সেটা তো আসলে কোনো অকল্পনীয়। আমরা শেষ গানটা কোনটা শুনবো? সেই গানটার মাঝখানে এই অদিতির গান শুনতে শুনতে আমি সারাত হবে বিষয়ে তো আপনাদের কাছে বিদায় নিলাম। কালকে আবারও হাজির হবো, নতুন কোনো ইস্যুতে কথা হবে এবং এরকম কোনো বন্ধুদের সাথে গান হবে। কি গান করবো? আপনাকেও অনেক ধন্যবাদ, আর আমাদেরকে এখানে ইনভাইট করার জন্য এটিএন নিউজকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আচ্ছা, আমি আমার একটি মৌলিক গান গাইতে চাচ্ছি, সেটা গিয়ে আমরা শেষ করি। বাহ, এটা করতে গিয়ে তোকে ভালোবাসি আমি বেশি সত্য, কেন বারে বারে বলে বোঝাতে হয়। আসলে আমাদের কোনো প্র্যাকটিস ছিল না। আচ্ছা, আমি গাই, আপনি
তোকে ভালোবাসি আমি বেশি সত্য, কেন বারে বারে বলে বোঝাতে হয়, তুই ছাড়া আমি হয়ে যাব নিঃস্ব, কেন মনে জাগে সেই সংশয়, তোকে ভালোবাসি আমি বেশি সত্য, কেন বারে বারে বলে বোঝাতে হয়, তুই ছাড়া আমি হয়ে যাব নিঃস্ব, কেন মনে জাগে সেই সংশয়, জানি না কিভাবে আমি থাকবো বেঁচে, মনেরই আড়ালে তোকে রাখবো পুষে, তুই একটু আড়াল হলে, দুষ্টুমিতে দূরে সরালে, সইতে পারি না সে জ্বালা, তুই একটু আড়াল হলে, দুষ্টুমিতে দূরে সরালে, সইতে পারি না সে জ্বালা। মাঝে মাঝে মনে হয় বোঝা হয়ে গেছি তোর কাছে, এত